পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি তোমাদের প্রথম পর্বের ভিডিওয়ে যেটুকু অংশ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয় শুরু হবে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার নিয়ে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পৃথিবীর রাজনীতিতে যে বিষয়টিকে প্রধানত কেন্দ্র করে আবর্তিত হয়েছিল, সেই বিষয়টি ছিল এই ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। এই সময়কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল গ্রাস থেকে পৃথিবীর মানুষকে মুক্তি লাভ করানোর জন্য মার্কিন সোভিয়েত তথা পশ্চিম পূর্ব দ্বন্দ্ব এক নতুন মোড় নিয়েছিল। সরাসরি যুদ্ধহীন যুদ্ধে গোটা বিশ্ব যখন নানাভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সমগ্র বিশ্বের পুঁজিবাদী আদর্শ এবং উদারনৈতিক গণতন্ত্রের যে ভাবনা, তা নিয়ে একদিকে পশ্চিমী জোটের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছিল, অন্যদিকে সমাজতন্ত্র এবং সাম্যবাদের আদর্শকে নিয়ে পূর্ব জোটের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব হয়েছিল। এই দুই জোটই বিশ্বকে দুই মেরুতে ভাগ করে দিয়েছিল, যার ফলে পৃথিবীতে দ্বিমেরুকৃত রাজনীতির সূত্রপাত হয়েছিল। আর এই দুই জোটের মধ্যে প্রত্যক্ষভাবে বল প্রয়োগ ছাড়াই উত্তেজনাকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই দ্বিমেরু শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ষষ্ঠদশ শতকে জার্মান মনস্তত্ত্ববিদ এমিল ক্রিপলিন। অবশ্য 1953 খ্রিস্টাব্দে আরও এক জার্মান মনস্তত্ত্ববিদ কার্ল ক্লিস্ট এই শব্দটিকে প্রয়োগ করেছিলেন। যুদ্ধহীন এই উদ্বেগপূর্ণ অবস্থায় আন্তর্জাতিক রাজনীতিতে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার নামে পরিচিতি লাভ করেছিল। আর এইরূপ পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে এক পক্ষ অপর পক্ষকে ভীত ও সন্ত্রস্ত রাখার জন্য বিভিন্ন সামরিক কার্যকলাপ প্রদর্শন করতে শুরু করেছিল। যার উদাহরণস্বরূপ বলা যায়, সামরিক বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত করেছিল, সীমান্ত অঞ্চলে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটিয়েছিল এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধের ভীতি প্রদর্শনের চেষ্টা তারা করেছিল। তবে বাস্তবে কিন্তু এই প্রত্যক্ষ যুদ্ধ কোনো পক্ষই লিপ্ত হওয়ার দুঃসাহস দেখায়নি, কারণ তারা এই বিষয়ে অবগত ছিল যে পারমাণবিক যুদ্ধকে আহ্বান করার অর্থই হলো ধ্বংস বা বিনাশ, যেটা কিন্তু কখনোই কাম্য নয়। তাই অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞরাই ঠান্ডা লড়াইকে এই যুদ্ধহীন যুদ্ধ বলে অভিহিত করার পক্ষে ছিলেন। অনেকে আবার ঠান্ডা লড়াইকে মতাদর্শগত যুদ্ধ বা আইডিওলজিক্যাল ওয়ার বলেও চিহ্নিত করতে চেয়েছিলেন। তবে ঠান্ডা লড়াই বলতে এমন এক পরিস্থিতিকে বোঝানো হতো যা যুদ্ধও নয় আবার শান্তিও নয়। কাজেই এই ঠান্ডা লড়াইকে যেমন প্রকৃত যুদ্ধ বলা যায় না, তেমনইভাবেই প্রকৃত শান্তিও বলা যায় না। আর এইরূপ পরিস্থিতিতেই যুদ্ধ না হলেও যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি জারি করতে এই সময় দেখা গিয়েছিল। এই ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার সম্পর্কে যে সমস্ত সংজ্ঞাগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে এখন আলোচনা করব। এই ঠান্ডা লড়াই সম্পর্কে প্রথমেই রাষ্ট্রবিজ্ঞানী বার্নেট, যার মতে ঠান্ডা লড়াই ছিল গরম শান্তি বা হট পিস। ফ্রিডম্যান বলেছিলেন, ঠান্ডা লড়াই হলো এমন এক পরিস্থিতি যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের সমস্ত প্রস্তুতি অব্যাহত ছিল। তবে তিনি ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধের প্রয়োজনীয় স্তর হিসেবে বিবেচনা না করলেও এই পরিস্থিতিকে তিনি যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করার পক্ষপাতী ছিলেন। জোসেফ ফ্র্যাঙ্কনেল নামে এক রাষ্ট্রবিজ্ঞানী, যিনি ঠান্ডা লড়াই বলতে গণতান্ত্রিক এবং সাম্যবাদী মতাদর্শের প্রবক্তা, যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, যে ছিল পশ্চিমী জোটের প্রধান, এবং পূর্ব জোটের প্রধান সোভিয়েত ইউনিয়নের বিরোধের সঙ্গে সম্পর্কিত
সরল ঘটনাকেই বুঝিয়েছিলেন। তার মতে এরূপ অবস্থাকে কখনোই সম্পূর্ণরূপে যুদ্ধ বা সম্পূর্ণরূপেই শান্তি বলে দাবি করা যায় না। আবার শুধুমাত্র পারস্পরিক সমঝোতা বা বল প্রয়োগের ভিত্তিতেই এই সমস্যার সমাধানও কিন্তু করা সম্ভব নয়। তাই জোসেফ ফ্র্যাঙ্কেল মূলত ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপের ধর্মীয় বিরোধের সঙ্গেই বিংশ শতাব্দীতে সংঘটিত মতাদর্শগত বিরোধের তুলনামূলক আলোচনা করেছিলেন। ওয়াল্টার রেমন্ডের মতে তার ডিকশনারি অফ পলিটিক্স গ্রন্থে তিনি বলেছিলেন, ঠান্ডা লড়াই হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত এক প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি, যে পরিস্থিতিতে যুযুধান দুই পক্ষই প্রত্যক্ষ যুদ্ধে সরাসরি লিপ্ত না হয়ে অত্যন্ত উত্তেজনা ও বিদ্বেষপূর্ণ বিরোধিতায় পরিবেশের মধ্যে তাদের কূটনৈতিক সম্পর্ককে বজায় রেখেছিল। পিটার ক্যালডোকোরেসি তার ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে ঠান্ডা যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই অপ্রতিহত বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যেকার দ্বন্দ্ব বা সংঘাত বা বিরোধ বলে চিহ্নিত করেছিলেন। যদিও তার মতে কিন্তু এই যুদ্ধ আধুনিক কালে ঘটে যাওয়া সাধারণ কোনো যুদ্ধের সমার্থক ছিল না। এই প্রসঙ্গে এরিক হবসবম তার এজ অফ এক্সট্রিমস গ্রন্থে বলেছিলেন, ঠান্ডা লড়াই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে উদ্ভূত দুই মহাশক্তির মধ্যে এক নিরবচ্ছিন্ন সংঘাত। অর্থাৎ তিনি বলেছিলেন, দ্য কনস্ট্যান্ট কনফ্রন্টেশন অফ দ্য টু সুপার পাওয়ার্স হুইচ এমার্জ ফ্রম দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই প্রসঙ্গে ভারতীয় অধ্যাপক রাধারমন চক্রবর্তী তিনি বলেছিলেন, এই ঠান্ডা লড়াই হলো এক চূড়ান্ত উত্তেজনাময় পরিস্থিতি যা মহাশক্তিধর দুই বিপরীতধর্মী রাষ্ট্র ব্যবস্থার পুঁজিবাদী ও সমাজতন্ত্রীর মধ্যে যুগপৎ আদর্শ ও ক্ষমতার সংঘাতকে বিপজ্জনক সীমায় নিয়ে যেতে উদ্যত হয়েছিল। এছাড়া এই প্রসঙ্গে গ্রহণযোগ্য যে সংজ্ঞাগুলি ছিল সেখানে বলা হয়েছিল, ঠান্ডা লড়াই হলো পশ্চিমী শক্তি জোটের সঙ্গে পূর্বে সোভিয়েত জোটের এমন এক তীব্র প্রতিযোগিতামূলক অবস্থা যা অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং সর্বোপরি মতাদর্শগত বিরোধ ও সংঘর্ষের সম্ভাবনাকে সৃষ্টি করলেও বিবাদমান উভয় পক্ষকেই প্রত্যক্ষভাবে পারস্পরিক যুদ্ধে লিপ্ত হওয়া থেকে বিরত রেখেছিল। ঠান্ডা লড়াই শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছিল সেই সম্পর্কে বলা যায়, ঠিক কবে বা কোন সময় থেকে এবং কেই বা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার শব্দটির প্রচলন ঘটিয়েছিলেন তা কিন্তু নির্দিষ্টভাবেই বলা যায় না। তবে অনেকেই মনে করেন যে বিশিষ্ট মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান এই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন, যিনি ছিলেন একাধারে বিখ্যাত লেখক, সাংবাদিক এবং রাজনৈতিক ধারাভাষ্যকার, যিনি ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি বিশ্লেষণ করে দ্য ওয়াশিংটন পোস্টে কয়েকটি ধারাবাহিক প্রবন্ধ লিখেছিলেন। 1947 খ্রিস্টাব্দে এই প্রবন্ধগুলির সংকলন এক গ্রন্থের আকারে প্রকাশিত হয়েছিল। তার লেখা গ্রন্থটির নাম ছিল দ্য কোল্ড ওয়ার, এ স্টাডি ইন দ্য ইউএস ফরেন পলিসি। কিন্তু উইলিয়াম স্যাফায়ার এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, 1946 খ্রিস্টাব্দে মার্কিন সোভিয়েত সম্পর্ককে বর্ণনা করার সময় বিশিষ্ট মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ তার ভাষণে লেখক সোপ এই ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম লিখেছিলেন। তবে তদানীন্তন আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই শব্দটি অত্যন্ত জটিল মনে হওয়ায় বার্নার্ড বারুচ বেশ কিছুদিন পরে 1947 খ্রিস্টাব্দের 13 এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ায় প্রদত্ত ভাষণে বলেছিলেন যে, আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে দিয়ে আছি। আবার পরবর্তীকালে 1948 খ্রিস্টাব্দে মার্কিন সিনেট কর্তৃক গঠিত তদন্ত কমিটিতে সাক্ষ্যদানের সময়ও বার্নার্ড বারুচ এই ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেছিলেন। এছাড়াও সোপ তার দাবিকে প্রতিষ্ঠা করতে লিপম্যানকে একটি পত্র লিখেছিলেন, যেখানে তিনি স্পষ্টতই জানিয়েছিলেন যে 1939 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে সোপই প্রথম ঠান্ডা লড়াই শব্দটি নিয়ে চর্চা শুরু করেছিলেন, যার কারণ হিসেবে তিনি এটাও বলেছিলেন যে ওই সময় মার্কিন নাগরিকদের মধ্যে প্রবল যুদ্ধবিরোধী মনোভাব মাথাচাড়া দেওয়াতে তিনি হট ওয়ারের পরিবর্তে কোল্ড ওয়ার শব্দটিকে ব্যবহার করেছিলেন। তাই প্রসঙ্গত উল্লেখ করা যায় যে 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ওয়েস্টমিনিস্টার কলেজে ফাল্টন বক্তৃতা প্রদানের সময়
ঠান্ডা লড়াই কথাটি সরাসরি প্রয়োগ না করলেও এই পরিস্থিতির একটি স্পষ্ট ইঙ্গিত প্রদান করেছিলেন। তবে আমরা কথা বলতে পারি যে 1947 খ্রিস্টাব্দ থেকে ঠান্ডা লড়াই শব্দটির ব্যাপকভাবে প্রচলন শুরু হয়েছিল, যা পরবর্তীকালে 1955 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রধানমন্ত্রী নিকোলাই বুলগ্যানিন জেনেভা সম্মেলনের উদ্বোধনী ভাষণে পশ্চিমী দেশগুলির উপস্থিতি থাকা সত্ত্বেও ঠান্ডা লড়াই শব্দটি সবার সম্মুখে প্রয়োগ করেছিলেন। আর এই ঠান্ডা লড়াই উদ্ভবের যে ভূমিকা বা পটভূমি সম্পর্কে বলা যায়, ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের পটভূমি নিয়ে আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে মত পার্থক্য কিন্তু বিদ্যমান। তবু এ বিষয়ে সকলেই একমত হয়েছিলেন যে ঠান্ডা লড়াইয়ের সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঘটলেও এর উৎস কিন্তু নিহিত ছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে। 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই থেকে 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল। তবে 1919 খ্রিস্টাব্দের 28 জুন ভার্সাই চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটেছিল। আর এই সময় 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় বলশেভিক পার্টি ক্ষমতায় এসেছিল। আবির্ভাব হয়েছিল বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের। এ প্রসঙ্গে বলা যায়, ওই বছরই মার্কিন যুক্তরাষ্ট্র 1823 খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হওয়া মনরো নীতিকে পরিত্যাগ করে যুদ্ধে অংশ নিয়েছিল। সেই সময় থেকে মার্কিন সোভিয়েত ঘটনার মধ্য দিয়ে মার্কিন অনুগামী সরকার প্রতিষ্ঠা করার এক প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করেছিল তৎকালীন মার্কিন প্রশাসন। সাম্যবাদের গতিকে প্রতিরোধ করার জন্য সেই গৃহীত নীতিগুলি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় প্রতিরোধের নীতি বা পলিসি অফ কন্টেইনমেন্ট নামে পরিচিত। আসলে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়েও বিশ্বে পুঁজির অবাধ চলাচলকে সুনিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই সকল নীতির মধ্য দিয়ে এক নতুন বিশ্ব বা জগৎ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যে বিশ্বটি হবে সম্পূর্ণ সোভিয়েত নিয়ন্ত্রণ মুক্ত। তবে এই প্রসঙ্গে বিকল্প মতামত বা বাস্তববাদী মতামতগুলিও কিন্তু আমাদের এই বিষয়ের বা অধ্যায়ের ওপর বেশ করে আলোচনা করতে হবে। যেমন এই প্রসঙ্গে বলা যায়, উপরোক্ত এই সমস্ত ঐতিহ্যবাদী ও সংশোধনবাদী মতামত দুটির সঙ্গে যারা সহমত বা একমত হতে পারেননি, তারা কিন্তু একটি তৃতীয় ভিন্ন মত প্রকাশ করেছিলেন, যা বিকল্প মতামত হিসেবে আলোচিত ছিল। এই সমস্ত ব্যক্তিবর্গ ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ হিসেবে দুই মহাশক্তির আর্থ রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করার পরিবর্তে উভয় রাষ্ট্রের মধ্যে বিষয়গত অবস্থা এবং রুশ মার্কিন পররাষ্ট্রনীতির প্রকৃতিকেই দায়ী করেছিলেন। বিংশ শতকের মাঝের দশক থেকে এই দুটি অপ্রতিহত শক্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের আধিপত্যকে বিস্তার করা শুরু করেছিল। ধীরে ধীরে এর পরিধি বিস্তৃত করার জন্যই উভয় পক্ষই আত্মনিয়োগ করলে উভয়ের মধ্যে এক উত্তেজনাকর রেষারেষি বা দ্বন্দ্ব শুরু হয়েছিল। পশ্চিমী রাষ্ট্রগুলোর মধ্যে এই আশঙ্কা এই সময় সৃষ্টি হয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন পূর্বের গণ্ডি অতিক্রম করে পশ্চিম দিকে যদি অগ্রসর হয়, তাহলে ইটালি ও ফ্রান্সের কমিউনিস্টরা সোভিয়েত সৈন্যবাহিনীকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। তাই আমেরিকা অত্যন্ত তৎপরতার সঙ্গে পশ্চিমী দেশগুলির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে সোভিয়েত আগ্রাসনের পথকে অবরুদ্ধ করে দিয়েছিল। আর এভাবেই সূচনা হয়েছিল ঠান্ডা লড়াইয়ের। তবে এ কথা কিন্তু কখনোই অস্বীকার করা যায় না যে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির অন্যতম কারণ ছিল রাজনৈতিক মতাদর্শগত বিরোধ। বিকল্প অভিমত প্রদানকারী তাত্ত্বিকরা আমেরিকার পুঁজিবাদী গণতান্ত্রিক মতাদর্শ এবং সোভিয়েত ইউনিয়নের কট্টর যে কমিউনিস্ট মতাদর্শের মধ্যে আদর্শগত সংঘাত, তাকেই ঠান্ডা যুদ্ধের অন্যতম কারণ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তবে এটিকেই প্রধান ও একমাত্র কারণ হিসেবে কিন্তু তারা মেনে নিতে রাজি ছিলেন না। তাই এই প্রসঙ্গে টমসন মন্তব্য করেছিলেন, এই মতবাদটিকে ঐতিহ্যবাদী বা সংশোধনবাদী মতবাদের একটি বিকল্প অভিমত হিসেবে ব্যাখ্যা করা যায়। এই প্রসঙ্গে ডাচ রাজনীতিবিদ মার্ক রুট 2024 খ্রিস্টাব্দে ন্যাটোর সেক্রেটারি জেনারেলের পদ লাভ করলেন এবং তিনি হলেন বর্তমানে ন্যাটোর 14তম জেনারেল সেক্রেটারি। এ প্রসঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী
উইনস্টন চার্চিল সদ্যজাত সমাজতান্ত্রিক রাষ্ট্রটিকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে যে কর্মসূচি গ্রহণের অনুপ্রেরণা জুগিয়েছিলেন তাকে বাস্তবে ফলপ্রসূ করে তোলার জন্য ব্রিটেন এবং ফ্রান্স এগিয়ে এলে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এছাড়াও 1933 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন আন্তর্জাতিক স্তরে তেমনভাবে স্বীকৃতি লাভ করতে পারেনি। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত বেশ কিছু নিয়মনীতি সোভিয়েত ইউনিয়নকে বিরূপ মনোভাব পোষণ করতে বাধ্য করেছিল। এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ বলা যায়, ফ্যাসিবাদকে প্রতিহত করতে মিত্রশক্তি জোটে সোভিয়েত ইউনিয়নকে অন্তর্ভুক্ত করায় যে দ্বিধাগ্রস্ততা দেখা দিয়েছিল, সোভিয়েত ইউনিয়নকে মিত্রশক্তি জোটের সদস্য রাষ্ট্রগুলির জন্য অস্ত্র ও অস্ত্র প্রেরণে বাধা দিয়ে ইচ্ছাকৃত মার্কিন প্রশাসনের সাহায্য প্রেরণ করা এবং দ্বিতীয় রণাঙ্গন অর্থাৎ যুদ্ধক্ষেত্র খোলার জন্য রুশ প্রশাসনের অনুরোধকে নাকচ করে দেওয়া, সর্বোপরি পারমাণবিক বোমার আবিষ্কার এবং জাপানের দুই বিখ্যাত শহর হিরোশিমা ও নাগাসাকিতে তা অতর্কিতে প্রয়োগ করার বিষয়ে সোভিয়েত ইউনিয়নকে অবহিত বা না জানানো ইত্যাদির কথা আমরা বলতে পারি। তাই মার্কিন প্রশাসনের এইরূপ আচরণে সাম্যবাদী সোভিয়েত সরকারকে মার্কিন সরকারের প্রতি সন্দেহ, অবিশ্বাস এবং তিক্ততার সঞ্চারে সহায়তা করেছিল। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য এবং অনুদান পাঠালেও সোভিয়েত ইউনিয়নের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলিতে সাহায্য প্রদানের কিন্তু কোনো ব্যবস্থাই তখন লক্ষ্য করা যায়নি। সেই সময় সোভিয়েত প্রধান স্ট্যালিন 1943 খ্রিস্টাব্দে কমিনটার্ন গঠনের মধ্য দিয়ে মিত্রশক্তি জোটের মধ্যেকার পারস্পরিক অন্তর্দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই সোভিয়েত ইউনিয়নই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছিল। এছাড়া 1948 খ্রিস্টাব্দে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যানের অর্থনৈতিক পুনরুজ্জীবনের নীতিকে বাস্তবে রূপদান করতে গিয়ে মার্শাল পরিকল্পনা কার্যকর করা হয়েছিল। কিন্তু এই পরিকল্পনায় সমগ্র ইউরোপের কথা ঘোষণা করলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে সোভিয়েত ইউনিয়ন এবং তার অনুগামী রাষ্ট্রগুলিকে সাহায্য দানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। আর তারই প্রতিবাদ স্বরূপ রুশ সরকার চেকোস্লোভাকিয়ায় কুদেতার মাধ্যমে তাবেদার সরকার প্রতিষ্ঠা করেছিল। অতঃপর পশ্চিম জার্মানির মধ্য দিয়ে বার্লিনে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে সাম্যবাদ বিরোধী কার্যকলাপ চালাতে না পারে তাই সোভিয়েত ইউনিয়ন 1948 খ্রিস্টাব্দে বার্লিন অবরোধ করেছিল। কিন্তু অনেক চেষ্টা করার পরেও আকাশপথে মার্কিন বাহিনীকে আটকানো সম্ভব হয়নি। তাই রুশ প্রশাসনের এই অবরোধ কার্যত ব্যর্থতায় ভরে গিয়েছিল। এইভাবেই এরপর রুশ আগ্রাসনকে সীমাবদ্ধ করে দিতে মার্কিন উদ্যোগে 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল গঠিত হয়েছিল ন্যাটো, যার পুরো কথা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি ছিল একটি সামরিক জোট যা সোভিয়েত ইউনিয়নের আশঙ্কাকে সত্য বলে প্রমাণিত করেছিল। তাই সব দিক বিবেচনা করেই বলা যায়, বিকল্প অভিমত প্রদানকারীরা মার্কিন সোভিয়েত পারস্পরিক সন্দেহ এবং ভুল বোঝাবুঝিকেই ঠান্ডা লড়াইয়ের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন। হ্যান্স জে মর্গেনথাউ, লুই জে হ্যালে প্রমুখ ছিলেন এই বিকল্প মতবাদের অন্যতম সমর্থক। এছাড়াও এই তিনটে মতবাদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখান থেকে আমরা এই কথা বলতে পারি, ঠান্ডা লড়াইয়ে এই উৎপত্তির নেপথ্যে কোনো একটি মাত্র মতবাদকে কিন্তু গ্রহণযোগ্য বলে মনে করা যাবে না। কারণ প্রথম মতামতটি মার্কিন বিশেষজ্ঞরা প্রদান করেছিলেন, তাই তাদের বক্তব্যের মধ্যে মার্কিনদের আধিপত্য দেখতে পাওয়া গিয়েছিল। তারা ঠান্ডা লড়াইয়ের উত্থানের নেপথ্যে সোভিয়েত ইউনিয়ন এবং স্টালিনকেই দায়ী করেছিলেন। আবার সংশোধনবাদীরা সোভিয়েত ঘেঁষা প্রধান মন্তব্য করেছিলেন। তাদের সঙ্গে এও বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সোভিয়েত বিরোধী কার্যকলাপ ছিল ঠান্ডা লড়াইয়ের প্রধান কারণ। তবে তাদের মতে সোভিয়েত ইউনিয়ন বিশ্ব মানচিত্রে নিজেকে টিকিয়ে রাখতে মার্কিন উদ্যোগে গৃহীত কমিউনিস্ট বিরোধী কর্মসূচির প্রতিবাদে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছিল। আর সবশেষে ঠান্ডা লড়াইয়ের এই উত্থানের জন্য বিকল্প মতামত বা বক্তব্যটিকে সোভিয়েত মার্কিন ভুল বোঝাবুঝিকেই দায়ী করা হয়। তবে এই মতবাদের সমালোচকরা মন্তব্য করেছিলেন, সদ্য স্বাধীন, অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলির সঙ্গে কোনো রকম সমস্যা না হলেও হঠাৎ করে শুধুমাত্র কেনই বা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার মতবিরোধ বাঁধল, বিকল্প মতামত প্রদানকারীরা এর কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। প্রসঙ্গত ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে বিশিষ্ট কিছু তাত্ত্বিকদের মন্তব্য এই প্রসঙ্গে বলা যায়। যেমন ওয়াল্ট রোস্টো তার
ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরেনা গ্রন্থে মন্তব্য করেছিলেন, আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে কমিউনিজমের বৈশিষ্ট্যসমূহ আমাদের কাছে একটি মতাদর্শগত সংগ্রাম হাজির করেছে। কমিউনিজমকে পরাজিত করাই হলো আমাদের লক্ষ্য। জেমস বার্নহাম তার কন্টেইনমেন্ট অফ লিবারেশন নামক গ্রন্থে সম্পূর্ণরূপে কমিউনিজমকে নিশ্চিহ্ন করতে এবং কমিউনিজম অধ্যুষিত অঞ্চলগুলিকে বল প্রয়োগের মাধ্যমে কমিউনিস্ট প্রভাবমুক্ত করতে আহ্বান জানিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মন্তব্য করেছিলেন, এই মুহূর্তে প্রতিটি জাতিকে দুটি জীবনধারার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। আবার 1941 খ্রিস্টাব্দে রিপাবলিকান পার্টির নেতা রবার্ট টাফট তার এ ফরেন পলিসি ফর আমেরিকানস গ্রন্থে বলেছিলেন যে মতাদর্শগত দিক থেকে যুদ্ধে কমিউনিস্টদের জয় ফ্যাসিবাদের জয়ের থেকেও বেশি ভয়ঙ্কর হয়েছিল। অপরদিকে ডি.এফ. ফ্লেমিং তার দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিন 1917 to 1960 গ্রন্থে হ্যারি ট্রুম্যানের রুশ বিরোধী নীতিকে ঠান্ডা যুদ্ধের কারণ হিসেবে দেখেছিলেন। তাই আমরা সবশেষে বলতে পারি যে এই মতাদর্শগত বিরোধী ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের পেছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজকে আমি তোমাদের ঠান্ডা লড়াই সম্পর্কিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশগুলো আমি পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।